প্রিয় দর্শক, বৈশাখী টেলিভিশনের MLM জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুজ্জামান সাকি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই অনুষ্ঠানে আমরা মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি এবং এইসব বিষয় নিয়ে গণমাধ্যমে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে এইসব প্রশ্নের ব্যাপারে এখানে খোলাসা করা হয়। যথারীতি আজকে উপস্থিত আছেন অতিথি হিসেবে ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশে মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতির বা ডাইরেক্ট সেলিং এর যিনি প্রতিকৃত জনাব মোহাম্মদ রফিকুল আমিন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা পণ্য নিয়ে গত কয়েকদিন যাবত আলোচনা করেছি, কিন্তু আজকেও আবার অভিযোগ এসেছে এবং কয়েকটি গণমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রচারিত হয়েছে যে পণ্য আপনারা বিক্রি করছেন সেটি একটি বিভিন্ন দেশে নিষিদ্ধ এবং প্রতারণামূলক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে ডেস্টিনি তার পণ্য বিপণন করছে। এই অভিযোগের জবাব আপনি কিভাবে দেবেন? এখন ব্যাপারটা হয়েছে এরকম যে কথাটা অভিযোগটা উপস্থাপিত হয়েছে এই বিষয়টা আমিও জানি, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে এই যে পণ্য দিয়ে বিপণন হয়েছে এরপর বন্ধ হয়েছে, এই কথাটা সত্যি না। কিছু পণ্য, কিছু আছে গ্যাম্বলিং, আবার অথবা পুরোটাই গ্যাম্বলিং, মানে টাকা দিয়ে, টাকার খেলা দিয়ে ওই স্ট্রাকচারে যদি আপনার করা হয়, লেনদেন করা হয়, তখন এটাকে বলে ইলিগ্যাল পিরামিড। আর যখন আপনি পণ্য ভিত্তিক ব্যবসা করেন তখন এটার নাম হচ্ছে লিগ্যাল পিরামিড। এখন একটা কথা বলি, দেয়ার ইজ নাথিং রং উইথ দ্য পিরামিড স্ট্রাকচার, ইট ইজ দ্য অ্যাকশন ইজ দ্য প্রবলেম। অ্যাকশন মানে আমি আপনাদের জন্য এই জন্য আজকে এই বইটি আনেছি, যারা আসলে পিরামিড সম্পর্কে জানতে চান, বুঝতে চান, ইনক্লুডিং এভরিবডি, আমার মনে তাদের এই বইটার দিকে নজর রাখা উচিত। এই বইটার নাম হচ্ছে হু স্টোল দি আমেরিকান ড্রিম এবং এটার রাইটার হচ্ছেন একজন বার্ক হেজেস। ওভার 500,000 পিসেস অলরেডি সোল্ড। এই বইটিতে একটা কথা বলেছে, দি বুক ইউর বস ডোন্ট ওয়ান্ট টু বি রিড। আপনার এমন একটি বই যে বইটি আপনার বস চান না যে আপনি পড়েন। তাহলে বুঝতে পেরেছেন? তো আমি যারা খুবই অতি আগ্রহী এবং উৎসাহী, আমি তাদেরকে বলবো যে দয়া করে এই বইটি ভালো মতো পড়েন, পড়ে এবার আমাদের সাথে ডিবেটে আসেন। আমি যেটা বলতে চাচ্ছি, পিরামিড আকৃতির পৃথিবীর সবকিছু, ফ্যামিলি, গভর্নমেন্ট স্ট্রাকচার, হসপিটালস, কলেজ, চার্চ, এভরিথিং, দি ডেলিগেশনস অফ আপনার কি বলা হয় যে হিউম্যান রিসোর্স যেভাবে বসে, এটার স্ট্রাকচারটাই হলো পিরামিড। বাট পিরামিডের যখন নিচের থেকে পাওয়ার আসে আর উপরের থেকে যদি সার্ভিস বা প্রোডাক্ট না যায়, তখন এটাকে বলা হয় ইলিগ্যাল পিরামিড। আর যখন নিচে থেকে পাওয়ার মানে কি টাকা আসে আর উপরে থেকে সার্ভিস বা প্রোডাক্ট ডাউনওয়ার্ড হয়, তখন আমরা এটাকে বলি লিগ্যাল পিরামিড। অল বিজনেস স্ট্রাকচার ইজ এ লিগ্যাল পিরামিড। অল বিজনেস স্ট্রাকচার, লুক এট দি এনি বিজনেস অর্গানাইজেশন, হাউ মেনি চেয়ারম্যান ইন এ কোম্পানি? ওয়ান। আমি ট্রেডিশনাল কোম্পানি নিয়ে কথা বলছি। সেই ট্রেডিশনাল কোম্পানি একজন চেয়ারম্যান, তারপর বাঞ্চ অফ ডাইরেক্টরস, দেন জেনারেল ম্যানেজার্স, দেন বাঞ্চ অফ ম্যানেজার্স, আর নিচের দিকে ওয়ার্কার, এন্ড ফাইনালি হচ্ছে কি, ধরেন একটা প্রতিষ্ঠান যদি আমি ধরি 70-80 জন যদি আপনার হয় কর্মচারী হয় একটা ছোট্ট পিরামিডের, তার নিচে কোটি কোটি বা লাখ লাখ কাস্টমার যারা প্রোডাক্ট কিনছে। ইন্টারেস্টিং হচ্ছে যারা প্রোডাক্ট কিনছে এদের পরিমাণ হচ্ছে 99.99%। উপরের দিকে পিরামিডে যারা আছেন 70-80 জন, এদের অনুপাত হচ্ছে মার্কেটিং এর সাইজে 0.01%। ওই পিরামিডে খেয়াল করে দেখেন 99.99% লোক যখন পণ্যটা ক্রয় করে, সে পণ্যের উপরে যে লাভ হয়, সে লাভ কিন্তু ক্রেতাকে ফেরত দেওয়া হয় না, বরং এটা এমপ্লয়ি হতে শুরু করে ফাইনালি যার জন্য হাইয়েস্ট ইনকাম তৈরি হয় একজন ব্যক্তি, চেয়ারম্যান অর ওনার। এটা হচ্ছে পিরামিড। বাট এই পিরামিডটা কিন্তু লিগ্যাল, যেটা আপনার ট্রেডিশনাল বললাম, বাট আনফেয়ার। নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিং এ যে পিরামিডটা হয় সেটা হচ্ছে ফেয়ার। কেন ফেয়ার? এইখানে কিন্তু উপরের দিকে একজন নয়, হাজারে একজন নয়, এখানে 1200 থেকে 300 জন যারা ভোগ করে, 1700 জন হচ্ছে ভোক্তা। আর ওই ধরনের পিরিয়ড এখন কথা হচ্ছে যেটা বলা হচ্ছে বিভিন্ন দেশে ব্যান করেছে, আমার মনে হয় এই বর্ণনাটা হয়তো হইতে পারে অজ্ঞাত কারণে এইভাবে বলছে, আবার কেউ কেউ জেনে শুনে হয়তো এটাকে উদ্দেশ্যমূলকভাবে প্রচার করছে, বাট এই তথ্যটি কিন্তু সঠিক নয়। আমি চ্যালেঞ্জ করলাম, এই তথ্যটি একেবারে মন গড়া, কাল্পনিক এবং ব্যঙ্গাত্মকমূলক আমি বলবো। কারণ সারা ওয়ার্ল্ডে যেখানে এত পপুলার
যেখানে আপনার এটার ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডায়েট সেলিং অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন আন্ডারে MLM কোম্পানি আছে, এবং পৃথিবীর বিখ্যাত কোম্পানি অ্যামওয়ে কোম্পানি এবং আপনার আভন, দে আর লুক লাইক এ পিরামিড। ইভেন দি IBM, কোকা-কোলা, টয়োটা, অল পিরামিড। আচ্ছা, আপনি তো বলছিলেন যে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান, এটা তো নির্বাহী পরিচালনা পর্ষদ, একটি প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় They make highest, আমি বলতেছি। জি, কিন্তু এই পরিচালনা পর্ষদের সঙ্গে বিপণনের সম্পর্ক কি? আমি বলছি একটি মাল্টিন্যাশনাল মার্কেটিং কোম্পানি, যিনি চেয়ারম্যান MD থাকেন, যখন ভোক্তা নিচের দিকে ক্রয় করে পণ্যটি, আপনি মনে করেন কোকা-কোলা আমেরিকান কোম্পানি, কোকা-কোলা সারা ওয়ার্ল্ডে কিন্তু ফ্র্যাঞ্চাইজ আছে, সেখানে কয়জন মালিক? চেয়ারম্যান একজন, কিন্তু ওয়ান গাই। হি ইজ গেটিং দি মানি ফ্রম অল ডাউনওয়ার্ড পিরামিড অল ওভার দি ওয়ার্ল্ড, অ্যান্ড ইট ইজ এ লিগেল পিরামিড। শুধু পার্থক্য হচ্ছে ওখানে একজন বড় লোক হয়ে গেছে। সেটা আমরা দেখি, ওনাদের নাম মাঝে মধ্যে ফরচুন 500, ফোর্বস পত্রিকাতে আসে ওয়ার্ল্ডের বিলিয়নিয়ার, তাই না? কিছুদিন আগে আপনারা দেখছেন ফেসবুকে 2জন ব্যক্তি বিলিয়নিয়ার হয়েছে। এখন ফেসবুকে, যেখানে ফেসবুকটা একটু চিন্তা করেন, ইটস এ পিরামিড। কিন্তু ফেসবুকে আমরা যারা সাবস্ক্রাইবার, হোয়াট উই আর গেটিং ব্যাক নাথিং বাট এ সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। উই নেভার গেট ব্যাক এ পাই ফ্রম দি ওনার। 26 বছরের একজন যুবক, সে বিলিয়নিয়ার, আমি এতে পড়তেছি। সেই তুলনায় আপনি যদি তাকিয়ে দেখেন মাল্টি লেভেল বা নেটওয়ার্ক মার্কেটিং এ, there are 20% people are rich, not richest, rich. I acknowledge তারা রিচ, নট রিচেস্ট। এখন যেসব অভিযোগগুলো আসছে পত্রপত্রিকায়, সেটির সোর্স হচ্ছে বিভিন্ন সংস্থা। হ্যাঁ, আপনাদের বিষয় আশয় নিয়ে তারা তদন্ত করছে। সেই তদন্তের রিপোর্টও বিভিন্ন জায়গায় পৌঁছাচ্ছে, মন্ত্রণালয়ে, প্রতিষ্ঠানে পৌঁছেছে। সেই সূত্র ধরেই সংবাদপত্রগুলো বা গণমাধ্যম রিপোর্ট প্রচার করছে। তার একটি হচ্ছে আমানত সংগ্রহের ব্যাপার। বলা হচ্ছে, অভিযোগ আছে যে আপনারা ব্যাংক আইনকে পাশ কাটিয়ে আপনারা আমানত সংগ্রহ করছেন। আপনারা কি আসলে আমানত সংগ্রহ করেন? যদি করে থাকেন, তাহলে কোন আইনের মধ্য দিয়ে করছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এই কথাটা যদি আমাদের ব্যাপারে যদি বলা হয়, তা আমি ওনাদেরকে অনুরোধ করব, শুধু এইভাবে না বলে বলা উচিত, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সহ বাংলাদেশের লক্ষাধিক কোঅপারেটিভ সোসাইটি একই কাজ করছে। তারা সদস্যদের থেকে আমানত সংগ্রহ করছে। নাও দি কোয়েশ্চেন ইজ, সদস্যদের থেকে আমানত সংগ্রহ করার এই বৈধতা কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট দিয়েছে। আপনি ইভেন, আমি এটাও শুনেছি, সেদিন আমি এক জায়গায় গিয়েছিলাম মন্ত্রণালয়, সেখানে একজন ভিআইপি যিনি এইসব বিষয়ে দায়িত্বে আছেন, তিনি আমাকে এটাও এনশিওর করেছেন, যদি সাধারণ সভায় যদি সিদ্ধান্ত হয়, তাহলে কোঅপারেটিভ সোসাইটির সদস্যের বাইরেও বাইরের লোক থেকেও আমানত নেওয়া যাবে, কর্জ দেওয়া যাবে। এটা তো আমি জানতাম না, এবং আমরা এই কাজটা করিও নাই। আমরা বরাবরই করেছি আমাদের সদস্যদের ভিতরে। এখন যদি এই কথাটা বলা হয় যে তারা অবৈধভাবে, তাহলে আমি ওনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, অবৈধভাবে ডেস্টিনি যোগ না করে বলবেন ডেস্টিনি সহ লক্ষাধিক কোঅপারেটিভ সোসাইটি এইভাবে আমানত সংগ্রহ করে। বাংলাদেশে পপুলার অনেকগুলো কোঅপারেটিভ সোসাইটি আছে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, সবাই একই প্রক্রিয়া কাজ করে, এবং এই বিষয়টা সরকার এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেশ ভালোভাবেই জ্ঞাত। জি, আচ্ছা, আরো একটি বিষয় পত্রপত্রিকায় এসেছে, সেটি হলো যে আপনাদের ডেস্টিনি রিয়েল এস্টেট ব্যবসা করেন, আপনাদের সেই কোম্পানি আছে, সেই কোম্পানির ইয়েতে ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন, আমরা এখন আসলে পুরো দমে শুরু করেছি। কক্সবাজারে যে ভবনটি আপনাদের উঠছে, সেই ভবনটি হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাজ বন্ধ করে দেওয়ার 24 ঘন্টার মধ্যে। দেখেন, হাইকোর্ট অনেক কিছুই করবে, কারণ হাইকোর্টের কাছে যখন আপনি আপিল করবেন, হাইকোর্ট হচ্ছে আপনার একজন মানে বঞ্চিত লোক বা একজন আবেদনকারী যে যাবে বিচারের জন্য, রায়ের জন্য, এটা রাষ্ট্রের সংবিধানের মধ্যে আছে। আপনিও যেতে পারবেন, আমিও যেতে পারবো, সবাই। হাইকোর্ট যেটা সাবমিশন পাবে, সেই সাবমিশনের উপরে একটা সিদ্ধান্ত দেবে। এখন যার বিরুদ্ধে সাবমিশনটা হয়েছে, তিনি যদি আবার এসে পাল্টা সাবমিশন দেন, তো নিশ্চয় হাইকোর্ট সেটারও ফেভার একটা রায় দিবেন। কোর্টের কাজ হচ্ছে অ্যাজ পার ল ডিসিশন দেয়া। এবার আসেন, বিষয়টা আমি আজকে দেখেছি, দেখার পরে ওই প্রতিষ্ঠানটি কিন্তু ডেস্টিনি ভবন নয়, বারবার জিনিসটাকে মিক্স করা হচ্ছে। এটা হচ্ছে, আমরা একটা প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার কিনেছি, সেই প্রতিষ্ঠানটি আমরা কেনার আগেই জন্ম নিয়েছে, কনফিগার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তারা সেখানে সরকারের থেকে বৈধভাবে অনুমতি নিয়ে সব ধরনের নিয়ম কানুন মেনেই কিন্তু আপনার কনস্ট্রাকশন কাজ শুরু করেছে একটি 4 তারা হোটেলের। যেই 4 তারা হোটেলের দায়িত্ব দিয়েছেন আমেরিকার
চেইন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম যাদেরকে বলা হয় বেস্ট ওয়েস্টার্ন। আপনি একটা জিনিস চিন্তা করুন, বেস্ট ওয়েস্টার্ন যখন এটা ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়েছে, তারাও কিন্তু তাদের অবস্থান থেকে কাগজপত্র ঘেটে যে আসলে বৈধভাবে হচ্ছে কিনা, কারণ পুরো বিল্ডিং এর স্ট্রাকচার কিন্তু তাদের নির্দেশ মতোই হচ্ছে, অবৈধ হওয়ার কোনো সুযোগ নেই। বরং যেটা হয়েছে, যখন তারা দায়িত্ব পেয়েছে, পাওয়ার পরে তারা অনেক স্ট্রাকচার ভেঙে ফেলেছে, ভেঙে আবার নতুন করে সাজিয়েছে। এখন অবৈধ কথাটা কিন্তু একেবারে মানে কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। ব্যাপারটা হয়েছে, আমি যেটা শুনেছি সেখানে কি একটা ছোট্ট সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকদের সাথে একটা দেন দরবার চলতেছে। সেটা হচ্ছেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান যিনি, তিনি আমাকে আজকে জানিয়েছেন যে হ্যাঁ, ওখানে আমাদের স্থানীয় কিছু লোকজনের সাথে ছোট্ট একটা ভুল বুঝাবুঝি দীর্ঘদিনের, বাট এটা বিল্ডিং এর বৈধ বা অবৈধতার সাথে কোনো সম্পর্ক নাই। সেই হিসাবে ওদের পক্ষ থেকে কেউ একজন দাবি করেছে, হাইকোর্টের রুল দিয়েছে, ঠিক আছে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা আবার অ্যাপিয়ার করে ওনাকে বোঝাবো, মহামান্য আদালতকে বোঝাবো, না আসলে আমাদের বিরুদ্ধে যে রুল দেওয়া হয়েছে আমরা ভিকটিম, এখন আমাদের আবেদন শুনেন। এটা তো আইনি প্রক্রিয়া চলতে থাকবে। বাট যে জিনিসটাকে দাবি করা হয়েছে যে কোনো অনুমতি ছাড়া করা হয়েছে, এটা একেবারে একটা অসম্ভব, অতি কাল্পনিক একটা চিন্তা। এটা কোনোদিন সম্ভব, এটা তদন্ত করুক। আমি অনুরোধ করবো, যেহেতু সরকার সবকিছু তদন্ত করছে, এটাও করুক। জি, আপনি তো সব বিষয়ে বলছেন যে আপনারা স্বচ্ছভাবেই সবকিছু করছেন, তারপরে প্রতিদিন নানান রকম সংবাদ কিন্তু আসছে। যেমন গতকালকে আপনার এবং আপনার স্ত্রী সহ 5 জন পরিচালকের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট, সেটি লেনদেন বন্ধ করে দেওয়ার কিন্তু চিঠি গেছে এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে। তো এটি কেন সরকার করলো, কোন পরিস্থিতিতে তাহলে এটি করছে সরকার, তাহলে আপনাদের অ্যাকাউন্ট কেন বন্ধ করে দিচ্ছে, এই বিষয়ে জানবো আমরা, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু পরেই, বিরতির পর। ভেসে যায় ভালোবাসার নৌকায়, দুঃখ তোমায় দেব না, রাখবো হাসি খুশি, হাতটা তোমার হাতে নিয়ে চলবো পাশাপাশি, চাইবে যখনই মন ভরাবো, রং ছড়াবো হেসে তোমায় ভালোবেসে। মার্সেল টেলিভিশন, প্রতিদিন স্বপ্ন রঙিন। তোমারই ছোঁয়ায় ভালোবাসায় একে একে 12টি মাস হেঁটে যায়। ইমোলিন সমৃদ্ধ তিব্বত স্নো। আমি সবসময় বেস্ট জিনিসটা কিনি, তাই সেরা আমটা কিনতেই। আপনি বুঝছেন না, এটা মানে তার মেহমানদারি কি আর আম ছাড়া হয়? চলতে ফিরতে একটু আম না খেলেই নয়। তার মানে কি আমি রোজ দেরি করি? হ্যাঁ তাই তো। Cool it guys, let's do some mango. ফলের রাজা আম, আমের রাজা ফ্রুটো। রেজাল্ট কি? আমি ফেল করছি। ওকে ওকে, ফেল তো করবাই। তোমার বাপে তো জমি দিনে আছে, পড়াশোনা আর দরকার কি? সারাদিন বন্ধু তুমি ঘুরবা ফিরবা আর রাতে বেলা এসে মেসাজ পাপের হোটেলে খাবা, শুকিয়ে যাবা। এভাবে টাকা বাঁচানোর জন্য লাইন কেটে কথা না বলে নিন বাংলালিংক অবিরাম প্যাকেজ। এবার কথা যত বাড়বে, রেটও তত কমবে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। ট্রান্সলেশন লেখো, পুত্র পরীক্ষা অকৃতকার্য হয়, পিতার মুখে চুনকালি পড়িল। আব্বা চুনকালির ইংলিশ কি ব্ল্যাক এন্ড হোয়াইট? ঢালা পথে লাল নীল তালে, হাসি খুশি হিসেবের যাবে সব মিলে। আসমানে পাখা মেলা, মুজো অন্তরে অন্তরে। নতুন আলো হয়ে প্রেরণা জাগাও এই মনে, তুমি দূরপার, তুমি আগামীর অঙ্গীকার। টাইগার টাইগার টাইগার, Royal Tiger Energy Drink. Recharge yourself. আমি সবসময় বেস্ট জিনিসটা কিনি, তাই সেরা আমটা কিনতেই। আপনি বুঝছেন না, এটা মানে তার মেহমানদারি কি আর আম ছাড়া হয়? চলতে ফিরতে একটু আম না খেলেই নয়।
রোজ রোজ দেরি আরে করে ছাত্র, আসিস তুমিও কেন? তো তুই রোজ দেরি- রোজ দেরি করে মানে কি? তার মানে কি আমি রোজ রোজ দেরি করি? হ্যাঁ তাই তো। Cool it guys, let's do some mango. ফলের রাজা আম, আমের রাজা ফ্রুটো। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার, মোরা ঝর্ণার, প্রকৃতির মতো সচ্ছল সবাই। মোরা ঝঞ্ঝার, মোরা ঝর্ণার, মোরা বিধাতার, মোরা প্রকৃতি সবাই। বন্ধু আড্ডা গানে এখন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ডিজুস, ডিজুস টু ডিজুস মাত্র 49 পয়সায়। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা অনুষ্ঠান। আমরা আলোচনা করছিলাম ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল আমিনের সাথে। আমরা বিরতির আগে যেমনটি বলছিলাম যে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে আপনি জি 5 জন পরিচালকের ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন স্থগিত করে দেওয়ার একটি নির্দেশ গেছে এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংকের। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে সরকার এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কেন আপনার জব্দ করার উদ্যোগ নিচ্ছে কিংবা লেনদেন বন্ধ করার উদ্যোগ নিল? ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু বিষয়টা প্রথম জানতে পারি গতকালকে সন্ধ্যার দিকে, এবং আজকে কিন্তু আমার হাতে ওই কাগজটি এসেছে আনঅফিসিয়ালি। আমাদেরকে প্রথম কথা হচ্ছে এনবিআর থেকে বা সিআইসি থেকে অফিসিয়ালি কোনো চিঠি দিয়ে নোটিফাই করানো হয়নি যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনাদের বক্তব্য কি। প্রক্রিয়া হচ্ছে আগে আমাদেরকে জানাতে হবে, আমাদেরকে হাজির হইতে বলা হবে, আমরা অ্যাপিয়ার হব, আমরা যেখানে ব্যর্থ হব কমপ্লাই করতে সেখানে আইনগত ব্যবস্থা নেবে। এটা সবার ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা আনফরচুনেট আমরা কোনো অফিসিয়াল চিঠি পাইনি, আমি কিন্তু আনঅফিসিয়ালি পেয়েছি গণমাধ্যম থেকে। সেখানে পড়ে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে কর ফাঁকি। এখন এখানে কিন্তু সুনির্দিষ্ট করে বলাও নাই কোন ধরনের কর, তবে মুখে মুখে শুনেছি ভ্যাট। আমরা নাকি 140 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছি। ইন্টারেস্টিং হচ্ছে 140 নয়, 1,40,00,000 ভ্যাট ফাঁকি দেওয়া কিন্তু আমাদের পক্ষে অসম্ভব। কারণ আমাদের ভ্যাট জমাদানের প্রক্রিয়াটাই হচ্ছে অ্যাজ পার দি ডিজায়ার অফ দি এনবিআর, অ্যাজ পার দি গাইডেন্স অফ দি আপনার আমাদের চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম। সো আপনাকে একটা জিনিস বুঝতে হবে, পৃথিবীর কোনো ব্যবসায়ী মালিক সরাসরি টাকা নিয়ে গিয়ে ভ্যাট জমা দেয় না। এদের ডিপার্টমেন্ট থাকে, এদের একটা হায়ার করা কোম্পানি থাকে, এনবিআর এর লোকেরা হেল্প করে। তার মানে এটা কিন্তু একটা টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের মধ্যে যদি ভুল হয়েই থাকে তো এইটার জন্য সামগ্রিকভাবে সবাই দায়ী থাকবে। বাট আমি যতটুকু জেনেছি কোনো ভুল নাই। আছে কি মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা খুলে বলি। অনেকে আছে যারা ভ্যাট কর এগুলোর উপর জানেন। সেটা হচ্ছে ট্রি প্লান্টেশনের উপরে কোনো মূসক বা মূল্য সংযোজন কর দেওয়ার কোনো বিধান নাই। এটা গেজেট নোটিফিকেশন আছে, রাইট? সেই হিসাবে আমরা শুরুর দিকে দিতে গেলেও পরে আমাদের যখন জানানো হলো যে এটার উপরে ভ্যাট দেওয়ার দরকার নেই, ততক্ষণে কিন্তু 25 কোটি টাকা অ্যাক্সেস চলে গেছে ভ্যাট। যখন আমরা জানতে পারলাম যে ট্রি প্ল্যান্টেশনের উপর কোনো ভ্যাট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো ভ্যাট তো চলে গেছে অ্যাক্সেস। পরবর্তীকালে আমরা ওখান থেকে ভ্যাট দেওয়া থেকে বিরত থাকলাম। এখন আমার জানার বিষয় গণমাধ্যমের মাধ্যমে সবার থেকে যে আসলে কি ট্রি প্ল্যান্টেশনে মূসক আছে কি নাই। আরেকটা জিনিস আমি মুখে মুখে জানলাম যে আর সবার জন্য এই ভ্যাট দরকার নাই, কিন্তু আপনার জন্য আছে। আমি বললাম কেন? বলে যেহেতু আপনার এমএলএম কোম্পানি এটাকে প্রমোট করে,
সো এই জন্য আপনাকে মূসক দিতে হবে। আর এই ট্রি প্ল্যান্টেশন যদি একটি গতানুগতিক ব্যবসায়ীরা করে তাহলে তাদের কোনো মূসক দেয়া মানে ভ্যাট দেওয়ার দরকার। আচ্ছা, ইট ইজ ভেরি ফানি। আমার কথা হচ্ছে ভ্যাট নির্ধারিত হয় কোম্পানি বা স্টাইলের উপরে নয়, ভ্যাট নির্ধারিত হয় পণ্য বা সেবার উপরে। এখন আপনি যদি বলেন যে 5 তারা হোটেলের সেবা আর রেগুলার হোটেলের সেবা এক নয়, তাহলে তো হলো না। সার্ভিসের উপরে ভ্যাট সবার জন্য সমান, পণ্যের উপর সমান। এই ভুল বুঝাবুঝি যতক্ষণ পর্যন্ত অবসান না হবে ততক্ষণ আমাদের উপরে এই অভিযোগটা থেকেই যাবে। তাই আমি এই বিষয়ে যারা আসেন সংশ্লিষ্ট এবং যারা নীতি নির্ধারক, যারা আইনের চর্চা করেন, আইন বুঝেন, তাদের কাছে আমার আবেদন থাকবে, ডেস্টিনি যে পরিস্থিতি এখন ফেস করতেছে, দয়া করে আপনারা এই বিষয়টি খুঁটিয়ে দেখুন। মূল বিষয়টি হচ্ছে যে 140 কোটি টাকা ভ্যাট দাবি করা হচ্ছে, এটা ট্রি প্ল্যান্টেশনের উপর করা হচ্ছে। যদি ট্রি প্ল্যান্টেশনে সরকার বিধান করে দেয় সবাইকে ভ্যাট দিতে হবে, আমিও দেবো। আরেকটু খোলাসা করি, সেটি হচ্ছে যে দুই রকম কথাই আছে। যদি আপনি একটু বলেন যে আপনি অফিসিয়ালি কি জেনেছেন, শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোই লেনদেন স্থগিত থাকবে, নাকি আপনাদের দ্বারা যেসব কোম্পানির লেনদেন হয় সেগুলো স্থগিত? হ্যাঁ, যেহেতু ভ্যাট ফাঁকির কথা উঠেছে একটি কোম্পানি ট্রি প্ল্যান্টেশন এবং 140 কোটি টাকার, তাই ওনারা যেটা করেছেন আমি দেখেছি যে আমাদের 4 জন এবং আরেক টাকাতে 1 জন, 5 জনের দুইটা কাগজে দিয়েছেন যে আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, প্রপার্টারশিপ, প্রতিষ্ঠান যা আছে যত মানে সোজা কথা হোল ডেস্টিনি সিস্টেম 37টি কোম্পানির ব্যাপারে লেনদেন ব্লক করে দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের আজকে থেকে কিন্তু লেনদেন বন্ধ। আমরা মাসের 26 তারিখে কর্মচারীদের বেতন দিই, দ্যাট ইজ টুডে। আমরা আজকে কারো নামে বেতন ইস্যু করতে পারিনি এবং মনে হয় না আমরা আর কাউকে বেতন দিতে পারবো। তাহলে 2350 জন কর্মচারী, এরা সবাই ভাগ্যের দিকে তাকিয়ে থাকবে যে কবে তারা এই বেতন পাবে। সমস্ত অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। আমার কাছে এটা অবাক লাগে, এটা কিন্তু কোনো মারাত্মক অপরাধের মধ্যে পড়ে না যে সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা আজকে থেকে টোটাল বিজনেস শাটডাউন, কোনো বিজনেস করছি না, শুধু গল্প করছি, ঘুরতেছি, মোটিভেশন করতেছি। এটা কিন্তু আনফেয়ার। উচিত ছিল যারা এই দায়িত্বে আছে, আমি হলে যেটা করতাম, তাদেরকে ডেকে তারা যদি অযোগ্য হয় তাদেরকে সাসপেন্ড করে অন্য লোকেরা এনে তারপর হিসাব কিতাব করে 140 কোটি, কারণ ডেস্টিনির কাছে আপনারা জেনেছেন 2 থেকে 3,000 কোটি টাকার সম্পত্তি, স্থাবর সম্পত্তি রয়ে গেছে। সরকার বাহাদুর যদি ট্যাক্স পাওনা হন, এই ট্যাক্সকে সমন্বয় করার জন্য ডেস্টিনির যে কোনো একটি প্রপার্টিকে গভর্নমেন্ট সিজ করে বিক্রি করে এমনি কিন্তু ভ্যাট আদায় করতে পারে। এটার জন্য টোটাল সিস্টেমটাকে শাটডাউন করে দেওয়ার কোনো মানে হয় না। যে কোনো একটি প্রপার্টি কিন্তু সিজ করা যায়। ধরেন আপনি মনে করেন আনন্দ সিনেমা হল আছে, আপনার আমাদের অনেকগুলো প্রপার্টি আছে যেগুলো 100 কোটি টাকার উপরে দাম, ওগুলো একটাকে সিজ করে দিয়ে ঠিক আছে এটার কাগজপত্র জিম্মা রাখলাম, যতক্ষণ পর্যন্ত ভ্যাট সিদ্ধান্ত না হবে আপনাকে আমরা ওইটাকে কিছু করতে দেব না। কিন্তু এই যে সামগ্রিকভাবে পুরোটাকে জাম করে দেয়া, আমি এটা কিন্তু বুদ্ধিমানের পরিচয় বলি না। তো এই অবস্থায় আপনাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা যেতে হবে এনবিআর এর কাছে, অ্যাপিল করতে হবে, আমাদেরকে একটা পিটিশন দিতে হবে, একটা অনুরোধ দিতে হবে যে আপনারা হয়তো জানতে হোক অজান্তে হোক হঠাৎ করে হয়তো এই কাজটি করে ফেলেছেন। এখন সিচুয়েশন হচ্ছে এই যে এই মাসের 26 তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা, আমরা বেতন দিতে পারছি না। আপনারা তো এর আগে খুব প্রাথমিক পর্যায়ে হাইকোর্টে গিয়েছিলেন রিট করার জন্য, সেটা সেখানে খুব আরেকটা বিষয় এবং বলা হয়েছে যে এটি খুব একটা প্রাইমারি স্টেজে আছে, প্রিম্যাচিউর ছিল। তো এখন তো এটা একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সাধারণত সেই জায়গায় আপনারা কি আদালতে যাবেন? আমার মনে হয় রিট করার মতো অবস্থা এখনো তৈরি হয়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যারা উত্তেজিত হয়ে ভুলটা করেছেন ওই ভুলটা আমরা করতে চাই না। আমরা আগে ওনাদের কাছে টেবিল টকে যাব, আলাপ করব। আমরা যদি আপোষে যদি সমাধান করতে পারি, আমাদের যাওয়ার দরকার কি রিটে? আমরা আগে দেখব ওনারা আমাদের যুক্তিগুলো অ্যাকসেপ্ট করছেন কিনা। আমাদের কথায় যুক্তি থাকলে যদি একমত হন, যদি হ্যাঁ ঠিক আছে আপাতত পরিচালকদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ থাকুক, কোম্পানি অ্যাকাউন্ট খুলে দিলাম, আপনারা বেতন দেন, এটাও কিন্তু হতে পারে। আমি বলিনি সব অ্যাকাউন্ট খুলে দাও, ওনারা মনে করতে পারেন ঠিক আছে পরিচালকদের উপর আমাদের ডাউট, আমরা শুধু পরিচালকদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সময় হাতে নেই। আপনার এই বক্তব্যের পরে আমি জানি না আপনার যে 46 লাখ ডিস্ট্রিবিউটর আছেন এবং প্রায় 3000-এর মতো কর্মী আছেন, তারা যে শঙ্কা এবং সন্দেহের মধ্যে আছেন সেটা কতটুকু দূর হবে। তবে এই নিয়ে নিশ্চয়ই দর্শক আরো আলোচনার আমরা সুযোগ পাবো। আপনারা ভালো থাকবেন। প্রতিদিন এই অনুষ্ঠান হয় রাত 11টা 25 মিনিটে, দেখবেন আশা করি। এমএলএম জিজ্ঞাসা আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।